বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার: বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অব আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অব জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা ARDROC-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFD প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22শে ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা AG। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
26শে ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফায়জুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5ই আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। এম&কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ইবিআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক্স এরিয়ার জিওসি করা হয়েছে। এর বাইরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সেনাবাহিনী থেকে স্বাভাবিক অবসরে গেছেন লগ এরিয়া কমান্ড্যান্ট মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান। সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ও ডিভিশনগুলোতে এমন ঝটিকা রদবদল সেনা অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে অধ্যাপক ইউনূস ঘনিষ্ঠ এবং আঞ্চলিক শক্তিধর একটি দেশের পক্ষের অফিসারদের অনেকটা ওএসডি করা কি বার্তা দিচ্ছে সেটি এখন বড় আলোচনার বিষয়। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, শিগগিরই সেনাবাহিনীতে আরো কিছু রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সোমবার সাংবাদিক জুলকার নাইন শাহের বললেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ 2 জন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর 12:50-এ চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা 6:45-এর এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের পর কথা ওঠে এবার দেশ থেকে সরে পড়ার চেষ্টায় আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। এমন খবরে তৈরি হয় আরো হইচই। প্রথম আলো নিশ্চিত হতে ফোন দেয় জনাব তৈয়বকে, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে আসা তৈয়ব সাহেব প্রথম আলোর ফোন কেটে দেন। যদিও পরে খুদে বার্তায় পরিষ্কার করেন
9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছি, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা আরেকটু অন্যদিকে মোড় নেয় যখন তিনি প্রথম আলোকেও বলেন না যে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন উঠেছে, দেশ ছাড়া নিয়ে এত রহস্য কেন করছেন ফয়েজ আহমেদ তৈয়ব? তার বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে। বারবার তিনি যুক্তি খণ্ডন করেছেন, বুঝিয়েছেন যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপি শপথ নেওয়ার আগে তার এই দেশ ত্যাগ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। তৈয়ব পরে জানিয়েছেন, ভালোবাসা দিবসে তার পরিবারের কাছে থাকতেই তার এই দ্রুতগমন। কিন্তু রসিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যেই লোক দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে এতগুলো দিন অকাতরে বিলিয়ে দিলেন, এত কিছু উৎসর্গ করলেন, আর কয়েকটা দিন অপেক্ষা করে নতুন সরকারের শপথ গ্রহণটা তিনি নিজ চোখে দেখলেন না, তাও কেবল ভালোবাসা দিবসের অজুহাতে। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুকে নিজের সব যুক্তি তুলে ধরেছেন। এই পরিস্থিতির মধ্যে জুলকারনাইন সায়ের সতর্ক করলেন, দেশ থেকে পালাতে চাইছেন উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, কোন কোন উপদেষ্টা দেশ ছাড়তে চাইছেন? এই আলোচনা এগোতে গেলে আমাদেরকে কিছুদিন পেছনের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তখন ডালপালা মেলতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন স্পষ্ট হয়ে আসছিল যে ক্ষমতার পালাবদল আসন্ন, তখন থেকে সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে, তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন, উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায়, গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। BBC বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক, তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে ICT খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন, বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও। তার দপ্তরের সাবেক APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে।
মুয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মুয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। ক্রিকেট বোর্ড নিয়েও কম খোলা হয়নি জল। অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল, ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার দিকেও। এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে, তখন এই উপদেষ্টারা হয়তো আঁচ করতে পারছেন তাদের গত 1.5 বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, দেশের স্বার্থের পরিপন্থী কাজ করলে তার দায় এড়ানো কঠিন। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় অন্তত প্রোটোকল পেয়েছিলেন, হেলিকপ্টার পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি বেইমানি করেন তারা সেই সুযোগটাও পাবেন না, এমন কথাও আলোচনায় আসছে। তাদের হয়তো সাধারণ যাত্রীর বেশে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করতে হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, যারা ভেবেছিলেন তারা আইনের বা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। নতুন সরকারের এখন অন্যতম দায়িত্ব হবে অবিলম্বে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি জোরদার করা। জুলকারনাইন শাহের মতে, সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর ও সময় ধরে তথ্য দিচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা। এবিএম আব্দুস সাত্তারের হাতে থাকা সেই 8 উপদেষ্টার দুর্নীতির নথিপত্র এবং মাহফুজ আলমের এপিএস পিএসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখন প্রকাশ্যে আসা সময়ের দাবি। যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তার ছাড়পত্র ছাড়া কোনো সাবেক উপদেষ্টা বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সহকারীদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তারা যদি নির্দোষ হন, তবে দেশে থেকেই তাদের নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই সমীচীন। পদত্যাগের পর সাবেক হয়ে যাওয়া উপদেষ্টাদের উচিত হবে পলায়নপরতা পরিহার করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। তারা যদি সত্যি সততার সাথে দায়িত্ব পালন করে থাকেন, তবে ভয়ের কিছু থাকার কথা নয়। পুরো দেশ থাকবে তাদের পাশে, কিন্তু তাদের যদি এই তড়িঘড়ি প্রস্থান বেছে নিতে হয়, তাহলে জনমনে সন্দেহের দানা বাঁধবেই। নতুন সরকার যেন বিগত 1.5 বছরের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে একটি